ওই স্বপ্নটা ইদানিং আবার দেখছি পণ্ডিত মশাই। ওই যে সেই অর্ধেক তৈরি শহরে ঘুরে বেড়াচ্ছে, আর কে যেন অদ্ভুত গলায় আমার নাম ধরে ডাকছে। ডাকটা দূরে ছিল, এখন প্রতি স্বপ্নে যে ডাকছে সে যেন কাছে চলে আসছে। রণদাচরণ, রণদাচরণ, রণদাচরণ। ফর্দ তৈরি করে তার হাতে যখন দিলাম, তার মুখটা বিস্ময়ে ভরে উঠল। বেচারার দোষ নেই, সাধারণ পুজোর জিনিসের মতো তো নয়। ফর্দে কি কি ছিল শুনবে? নমস্কার বন্ধু, আসুন কথার মাঝে একটু হারিয়ে যায়। এই হারানোর মাঝে আপনি খুঁজে পেতে পারেন কিছু রহস্য, কিছু রোমাঞ্চ, হয়তো বা কিছু প্রেম বা কিছু ভয়। আজকের উপস্থাপনা তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিক ও ব্রহ্মপিশাচ। মটলেনের মুখে পৌঁছতেই ঝেঁপে বৃষ্টি এলো। সকাল থেকে সামান্য মেঘলা মতো করেছিল বটে, কিন্তু বৃষ্টি হবে এমন কোনো আভাস পায়নি। আজকে ছুটির দিনটা বিকেলের দিকে তারানাথের বাড়ি আসবো অশ্বিনীকে এমন কথা আগেই বলা ছিল। ফলে আমি গলির মুখে দাঁড়িয়ে তেলে ভাজাওয়ালার কাছ থেকে গরম গরম বেগুনি আর চপ কিনছি, এমন সময় অশ্বিনীও এক বাক্স পাশিংশ নিয়ে আমার পাশে এসে দাঁড়ালো। তেলে ভাজার ঠোঙা হাতে নিয়ে যেই তারানাথের বাড়ির দিকে রওনা হতে যাব, এমন সময় বৃষ্টি। অশ্বিনী ছাতা আনেনি। কোনো মতে আমার এই ছাতার তলায় মাথা গুঁজে হাঁটতে হাঁটতে বলল, আবহাওয়া অফিসে যারা কাজ করে তারা সব কটা মুকুর ডিম। আমি রেডিওতে খবরের পরে আবহাওয়ার সংবাদ খুব ভালো করে শুনেছি। তাতে বলছিল আজ সারাদিন শুকনো খটখটে থাকবে। ব্যাটারা একেবারে যাতা। ঝমঝম বৃষ্টিতে একটা ছাতায় দুজনের রক্ষা পাওয়া বেশ মুশকিল। কোনো রকমে দ্রুত হেঁটে আধ ভেজা গোছের হয়ে তারানাথের বাড়ি পৌঁছে গেলাম। বৈঠকখানার দরজা খোলাই ছিল। চাটায় বিছানো তক্তপোষে বসে তারানাথ হুঁকোই টান দিচ্ছিল। আমাদের দেখে বলল, হে, বড্ড ভিজে গিয়েছ নাকি? আমারই দোষ, সময়টা সামান্য এদিক ওদিক হয়ে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনার দোষ মানে? আমরা ভিজেছি, তার সঙ্গে আপনার সম্পর্ক কি? তারানাথ মৃদু হেসে বলল, না, কিছু না। সময়ের হিসাব করতে একটু গোলমাল হয়ে গিয়েছিল, নইলে তোমরা ভিজতে না। তার মানে? মানে বৃষ্টি যে আজ বিকেলে হবেই তাও আমি জানতাম। এদিকে তোমাদেরও আসবার কথা, তাই কিছুক্ষণের জন্য বৃষ্টিটাকে পিছিয়ে দিয়েছিলাম। আরও পারতাম হয়তো, কিন্তু প্রকৃতির বড় মাপের শক্তিগুলোকে নিয়ে ছেলে খেলা করতে নেই। যাই হোক, আরও মিনিট 10 পিছিয়ে দিলে তোমাদের আর কষ্ট পেতে হতো না। তারানাথের কাছে এমন অনেক অদ্ভুত কথা শুনে শুনে আমরা প্রায় অভ্যস্ত হয়ে গেছি। তবু এখনও এক এক সময় তাক লেগে যায়। বললাম, আপনি ঘটাতে পারেন নানান কাণ্ড কারখানা, বৃষ্টি আবার আটকানো যায় নাকি? তাই নাকি? আটকানো যায় না? তাহলে আটকালাম কি করে? এ ধরনের কথার আর কি কোনো উত্তর দেওয়া যায়? বললাম, আপনার যা কাণ্ড, আপনি সবই পারেন। তারানাথ একটু রেগে গিয়ে বলল, না, ঠাট্টা নয়। আগুনতন্ত্রের কী বা জানো তোমরা? বৃষ্টি তো সামান্য দুর্যোগ। অনেক বড় বড় প্রাকৃতিক দুর্বিপাককে শিক্ষা এবং শক্তির ঠিকমতো প্রয়োগ করতে পারলে আটকে দেওয়া যায়। এই তো সেদিন। এই পর্যন্ত বলে তারানাথ হঠাৎ চুপ করে গেল। আমি বললাম, কি হলো? সেদিন কি? না, এমনিতেই তোমরা কোনো কিছু বিশ্বাস করতে চাও না। তোমাদের এসব বলা মানে যেচে বিদ্রূপের শিকার হওয়া। সর্বনাশ! একটা অদ্ভুত কোনো ঘটনা বুঝি না শোনা থেকে যায়। আমি কিছু বলবার আগেই অশ্বিনী বলল, না চক্রবর্তী মশাই, আমরা কখনোই আপনার কথা অবিশ্বাস করি না। মাঝে মাঝে আপনাকে রাগাবার জন্য একটু মজা করি, এই যা। সেটা অবশ্য আমাদের করা উচিত না।
প্রসঙ্গ ঘোরানোর জন্য বললাম, থাক ওসব কথা। সেদিন কি যেন হয়েছে বলছিলেন? হয়নি, হতে পারত। গত 12ই আষাঢ় দুপুরবেলা কোথায় ছিলে, কি করছিলে? এই ধরো বেলা 2:30 নাগাদ। হিসেব করে বললাম, শনিবার ছিল। 2:30 মানে সবে ছুটি হয়েছে অফিসে। বাড়ি যাব বলে ট্রাম রাস্তার দিকে হাঁটছি। কেন বলুন দেখি? ওই সময়টাই কিছু অনুভব করতে পেরেছিলে? মানে হঠাৎ অস্বাভাবিক কোনো অনুভূতি হয়েছিল? আশ্চর্য, এতদিন মনে ছিল না, এখন তারানাথের সঙ্গে কথা বলতে গিয়ে মনে পড়ল। তাই তো, সেদিন একটা ছোট্ট ব্যাপার হয়েছিল বটে, মনে রাখার মতো বড় মাপের কিছু নয়, কিন্তু এটা ঠিক যে তখন একটু অবাক লেগেছিল। ট্রাম আসতে দেরি হচ্ছে, ট্রামের পাশে একটা দোকান থেকে সিগারেট কিনে ধরাচ্ছি। হঠাৎ মনে হলো পায়ের তলাটা কেমন যেন একটু সুরসুর করছে। বড় ডেও পিঁপড়ে বা গুবরে পোকার উপর ভুল করে পা দিয়ে দাঁড়ালে যেমনটা হয়। চটিটা খুলে একবার পাটা ঝেড়ে নিলাম, তবুও সুরসুর ভাবটা কমল না। অনেক সময় স্নায়ুর বিক্ষেপে শরীরের এক এক জায়গায় বিচিত্র অনুভূতি হয়। ভাবলাম তাই বুঝি হচ্ছে, কিন্তু সেই মুহূর্তে একটা ব্যাপার চোখে পড়ে একটু অবাক হয়ে গিয়েছিলাম। দুপুরবেলা, ফাঁকা রাস্তা, উল্টো দিকের ফুটপাতে এক মধ্যবয়স্ক ভদ্রলোক হঠাৎ দাঁড়িয়ে পড়ে পা থেকে চটি খুলে পায়ের তলায় কি যেন একটা দেখলেন। একবার পাও ঝাড়লেন, তারপর একটু যেন হতভম্ব হয়ে আবার হাঁটতে শুরু করলেন। ভাবলাম, কি হলো রে বাবা, আজ সবার পায়ের তলায় কি গুবরে পোকা ঢুকেছে নাকি? সাময়িক ব্যাপার, একেবারে ভুলেই গিয়েছিলাম। তারানাথের দিকে তাকিয়ে দেখি সে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি নিয়ে আমাকে দেখছে। চোখে চোখ পড়তেই বলল, কি মনে পড়ল? বললাম, হ্যাঁ মনে পড়েছে, তা সে এমন কিছু ব্যাপার নয়। তারানাথকে ঘটনাটা বললাম। সে মুখে অল্প হাসি নিয়েই শুনল, তারপর বলল, আর কিছু? আর কিছু নয়, কেবল মনে হচ্ছিল রাস্তার ওপারের ভদ্রলোকেরও একই অনুভূতি হয়েছিল কি করে। কেবল ওই ভদ্রলোকই নয়, আরও অনেকের নিশ্চয়ই সেদিনের পায়ে তোলা সুরসুর করে উঠেছিল। তারা সেই মুহূর্তে তোমার কাছাকাছি ছিল না, বা তাদের তুমি চেনেও না, নইলে গল্প শুনতে পেতে। এতক্ষণ আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম, এখন হঠাৎ অশ্বিনীর দিকে চোখ পড়তে দেখি সে মুখে বিস্ময় ফুটিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তার বিহল ভাব লক্ষ্য করে তারানাথ বলল, কি হে অশ্বিনী, তুমিও কিছু টের পেয়েছিলে নাকি? একবার গলা ঝেড়ে অশ্বিনী বলল, কি বলবো পণ্ডিত মশাই, আপনাদের কথা শুনতে শুনতে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। 12ই আষাঢ় ওই সময়ে আমি শেয়ালদার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম মুড়াগাছা লোকাল ধরবো বলে। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতে দেরি করছিল। আমি ফেরিওয়ালার কাছ থেকে কচি শসা কিনে নুন লঙ্কা মাখিয়ে খাচ্ছিলাম। যাব আমার বাড়ি। ট্রেন ঢুকতে দেরি হলে পৌঁছতে অন্ধকার হয়ে যাবে, কারণ স্টেশনে নেমেও 2 মাইল পথ হাঁটতে হবে। হঠাৎ আমার মনে হলো পায়ের তলাটা যেন সুরসুর করছে। চটি খুলে পায়ের দিকে একবার তাকালাম, না, জুতোয় বা পায়ের তলায় কোনো পোকা বা ওই ধরনের কিছু লেগে নেই। আমিও ভাবলাম মাঝে মাঝে চামড়ায় বিভিন্ন জায়গায় সুরসুরি ভাব হয়, এও বুঝি তেমনই। তবে আমি কাছাকাছি প্ল্যাটফর্মের লোকেদের মধ্যে কোনো চাঞ্চল্য লক্ষ্য করিনি। তখন মনে হয়েছিল সাধারণ ব্যাপার, কিন্তু এখন আপনাদের কথা শুনে মনে হচ্ছে এর মধ্যে অন্য কিছু আছে। তারানাথ বলল, 11ই আষাঢ় অমাবস্যা ছিল। তোমরা তো জানো অমাবস্যার দিন আমি সারা রাত জেগে দেবীর আরাধনা করি। বললাম, মানে কালী সাধনা করেন? না, ঠিক তা নয়। দেবী কালীর পূজা প্রথমেই করে নিই বটে, কিন্তু মধ্যরাত্রি থেকে মধুসুন্দরী দেবীর পুজো করি ভোর রাত পর্যন্ত।
এই পুজো সাধারণ পুজো নয়, কারণ আগমতন্ত্রে মধুসুন্দরী দেবীর উল্লেখ এবং স্তব আছে বটে, কিন্তু পূজার বিস্তৃত ব্যবস্থা ও প্রকরণ কিছু নেই। তা আমি পেয়েছি দশমাতৃকাতন্ত্রের শেষে কাঠের ত্রিপট্ট দিয়ে বাঁধা ঠাকুরদার হাতে লেখা অন্তপুথির পাতায়। কোন পুঁথি বুঝলে? যার শেষে জরাসুরের পুজোর নিয়ম পেয়েছিলাম। সে গল্প তো তোমাদের বলেছি। মনে পড়ল তারানাথের ঠাকুরদার হাতে লেখা ওই পুঁথির শেষের দিকটা কিছুটা পুড়ে গিয়েছিল। এতদিন পরে আর তারানাথকে সে পুঁথি দেখার জন্য অনুরোধ করে লাভ নেই, তার পাতাগুলো পঞ্চভূতে মিশে গিয়েছে বহুদিন। বললাম, তা সেই পুজোয় বসে আপনি কি পেলেন? নইলে ওই প্রসঙ্গ উল্লেখ করার কারণ কি? বাইরে বৃষ্টির দাপট আরও বেড়েছে। এলোমেলো হাওয়ায় জানালার পাল্লা একবার খুলছে আর একবার বন্ধ হচ্ছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ছাঁট আসছে বাতাসের সঙ্গে। অশ্বিনী উঠে জানালাটা ভালো করে বন্ধ করে দিল। তারানাথ বলল, গল্পে গল্পে অনেক দেরি হয়ে গিয়েছে। তোমাদের আনা তেলে ভাজাও তো এখন একেবারে ঠান্ডা। বসো একটু, আমি ভেতর থেকে আসছি। এই তেলে ভাজাগুলো গরম করতে হবে। গরম চাও চাই একটু, আসছে এক্ষুনি। কথা বলতে বলতে বা গল্পের ফাঁকে তারানাথ মাঝে মাঝে বাড়ির ভেতরে যায়। কখনো সত্যি সেটা চা করতে বলার জন্য, কখনো বা আমাদের একটু ধূমপানের সুযোগ দেবার জন্য। তারানাথ প্রবীণ লোক, তার সামনে আমরা সিগারেট খাই না। আমরা জানি তারানাথ ইচ্ছে করে অন্তত 5-6 মিনিট দেরি করে আসবে। তারানাথ ভেতরে যেতেই আমরা দুজনে উঠে বারান্দায় এসে দাঁড়ালাম। এখন হাওয়ার সঙ্গে হালকা ছাঁট আসছে বটে, কিন্তু বারান্দার এদিকে এক টুকরো ত্রিপল টাঙানো রয়েছে। বারান্দার সেখানটায় বাতাসের দাপট কম। অশ্বিনী আর আমি দুটো কাঁচি সিগারেট ধরালাম। জোরে জোরে 3-4টে টান দেওয়ার পর ঠান্ডা জলো হাওয়া লেগে গা শিরশির করার ভাবটা কেটে গেল। ঘরের ভেতরের থেকে উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ শুনে বুঝলাম তারানাথ ঘরে ফিরে এসেছে। ঘরে ঢুকে বললাম, এই মানে একটু বৃষ্টি দেখছিলাম আর কি। বেশ নেমেছে, যা হোক। এমন দিনে একটা জমাট গল্প না হলে কি চলে? তক্তপোষে বসতে বসতে তারানাথ বললে, বৃষ্টি দেখছিলে এসে বুঝতে পেরেছি। যাক, গরম তেলে ভাজা আর চা আসছে। খেতে খেতে দেখি কোনো গল্প মনে পড়ে কিনা। আমি বললাম, কিন্তু ওই পায়ের তলার সুরসুর করার রহস্যটার বিষয়ে তো কিছু বললেন না। কি হয়েছিল 11ই আষাঢ় রাত্রিরে পুজোর সময়ে? আমাদের দেওয়া পাসিং শোর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তৃপ্ত মুখে ধোঁয়া ছাড়ল তারানাথ। তারানাথ বলল, ব্যাপারটা কি জানো? তন্ত্র সাধনার এসব গূঢ় কথা সাধারণ মানুষ অনেক সময় ঠিক বুঝতে পারে না, তাই সহজে কারোর কাছে বলি না। আর এসব অভিজ্ঞতা হয়ও খুব কম। 11ই আষাঢ় যজ্ঞের পূর্ণাহুতি দেওয়ার পরে মনের মধ্যে মধুসুন্দরী দেবীর কণ্ঠস্বর ভেসে উঠেছিল। তিনি বলেছিলেন, পরের দিন দুপুরবেলায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল দিয়ে ভূমিকম্পের একটা ঢেউ বয়ে যাবে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। বিহারের বিখ্যাত ভূমিকম্পের সময়ে তোমরা বয়সে অনেক ছোট ছিলে, তার কথা হয়তো তোমাদের মনে নেই। ভাবলাম অনেক লোক মারা যাবে, বাড়িঘর ভাঙবে। মানুষের উপকার করার চেয়ে বড় ধর্ম আর কিছু হয় না। কিন্তু প্রকৃতির এত বড় শক্তিকে ঠেকাতে হলে সমপরিমাণ শক্তি দিয়েই তা করতে হবে। কাজেই যজ্ঞের শেষে আমি একটা বিশেষ প্রক্রিয়া করলাম, যাতে ভূমিকম্পের প্রবাহটা খুব ক্ষীণভাবে এই অঞ্চলের মাটির নিচে দিয়ে বয়ে যাবে, কেউ টের পাবে না। বললাম, তাহলে আমরা পেলাম কি করে? বা রাস্তার ওপারে আমার দেখা ওই প্রবীণ ভদ্রলোক
কিংবা অশ্বিনী শিয়ালদার প্ল্যাটফর্মে যাকে জুতো খুলে তা ঝাড়তে দেখেছিল? তুমি, অশ্বিনী বা তোমাদের দেখা ওই মানুষেরা কিঞ্চিত বিশেষ অনুভূতি শক্তির অধিকারী, ফলে তোমরা ব্যাপারটা অনুভব করতে পেরেছ। এটা ততখানি শারীরিক অনুভূতি নয় যতটা মানসিক। জলে তেল ঢেলে দিলে ঢেউয়ের উচ্চতা কমে যায়, জানো তো? এও তাই। তন্ত্রের শক্তি প্রয়োগ করে ভূমিকম্পের তীব্রতা কমিয়ে দিয়েছিলাম। কিন্তু খুব সামান্য কম্পন হলেও তো সেটা বিজ্ঞানীদের সিসমোগ্রাফের মানে ভূমিকম্প মাপার যন্ত্রে ধরা পড়বে, এখানে পড়ল না কেন? এর উত্তরে তারানাথ যা বলল বৈজ্ঞানিক যুক্তির দিক দিয়ে ঠিক। সে বলল, খবর নিলে জানবে সমস্ত পৃথিবীতে প্রতিদিন শত শত ভূমিকম্প হচ্ছে। তার তীব্রতা বিশেষ মাত্রার ওপরে না উঠলে আমরা বুঝতে পারি না। বিজ্ঞানীদের যন্ত্রে সেদিন অতি দুর্বল কম্পন ধরা পড়েছিল নিশ্চয়ই, কিন্তু তা বলার মতো কিছু নয় বলে কোথাও খবর প্রচারিত হয়নি। এই সময়ে বাড়ির ভেতর থেকে তারানাথের মেয়ে চারি এক হাতে গরম তেলে ভাজার থালা আর অন্য হাতে একটা থালায় সাজানো চায়ের কাপ এনে আমাদের সামনে তক্তপোষের ওপর নামিয়ে রাখল। বালিকা বয়স থেকেই চারিকে দেখছি, সে সত্যিই সুন্দরী মেয়ে। বর্তমানে বিয়ে হয়ে তাকে যেন আরও সুন্দর দেখাচ্ছে। এই ৬০ বয়সেও তারানাথের গায়ের রং দুধে আলতা, বড় বড় চোখ। মেয়ে বাপের রং এবং চোখ পেয়েছে। বললাম, কিরে চারি, কবে এলি? আমাদের ছোটবেলা থেকে দেখছে বলে স্বচ্ছন্দভাবে চারি বলল, ৪-৫ দিন আগে এসেছি কাকাবাবু। আপনারা ভালো আছেন? বললাম, ভালো আছি। হ্যাঁ রে চারি, তুই যেন হঠাৎ একেবারে গিন্নি হয়ে উঠেছিস। মনে পড়ে আগে আগে আমরা এলে পুতুল আর লেসের ডিজাইন নিয়ে বায়না করতিস? চারি সলজ্জে হেসে চুপ করে দাঁড়িয়ে রইল। একে বাপের বাড়ি, তাই আমরা খুব পুরনো লোক, তাই সে মাথায় ঘোমটা দেয়নি। চারির স্বভাব ভারী মিষ্টি। সে বলল, এরপর যেদিন আসবেন আমার জন্য সত্যি সত্যি পুতুল নিয়ে আসবেন। আমার এখন মাঝে মাঝে ছোটবেলার মতো পুতুল নিয়ে খেলতে ইচ্ছে করে। বললাম, আমাদের আবার আসতে হয়তো মাসখানেক দেরি হয়ে যাবে। অতদিন কি তুই থাকবি? থাকবো কাকাবাবু। এবার আমাকে বেশ কিছুদিন বাবা মার কাছে থাকতে হবে। মনে করে পুতুল আনবেন কিন্তু। সে ভেতরে যেতে আমরা সপ্রশ্ন দৃষ্টিতে তারানাথের দিকে তাকালাম। তারানাথ হেসে বলল, চারির বাচ্চা হবে, সেজন্য এই সময়টা আমাদের কাছে এনে রেখেছি। প্রথম বাচ্চা হওয়ার সময় মায়ের কাছে থাকাই ভালো। একটু চিন্তায় ছিলাম, কারণ আমার জ্যোতিষ ব্যবসা এখন ভালো যাচ্ছে না। মধুসুন্দরী দেবী বলেছিলেন আমার কখনো অন্নাভাব হবে না, মোটা ভাত কাপড়ে চলেই যাবে। সেটা চলছে, কিন্তু এই সময়টায় মেয়েদের একটু ভালো মন্দ খাওয়াতে হয়, একটু মাছ মাংস, একটু দুধ, তাছাড়া আরও পুষ্টিকর খাদ্য, বুঝলে না? এইসবের জন্য হাতে বেশ কিছু টাকা পয়সা থাকা প্রয়োজন। জামাই অবশ্য খুব ভালো মানুষ, সে চারিকে এখানে পাঠিয়ে দিতে চায়নি, বলেছিল এখানেই থাকুক না কেন। আমাদের একান্নবর্তী পরিবার, সবাই ওকে ভালোবাসে, কোনো অসুবিধা হবে না। অসুবিধা যে হবে না সে আমিও জানতাম, কিন্তু এই সময়ে মেয়েরা বাপের বাড়িতে থাকলে ভরসা পায়, তাই নিয়ে এলাম। মজা হলো এই, চারি আসার ২-৩ দিন পর থেকেই আমার আর্থিক অবস্থার সামান্য উন্নতি হতে লাগলো। হাত দেখার খদ্দের তো বাড়লই, নতুন কোষ্ঠী তৈরি করার জন্য অর্ডার পেতে শুরু করলাম। হুগলির তালদিঘি গ্রামে আমার এক দূর সম্পর্কের বৃদ্ধ পিসেমশাই থাকতেন। হঠাৎ তিনি মারা গেলেন। তার ছেলেপুলে ছিল না, আমিই একমাত্র ওয়ারিশন। খবর পেয়ে গিয়েছিলাম বটে, কিন্তু দেখলাম ওই সম্পত্তি আমার কোনো কাজে আসবে না, গিয়ে দেখাশোনাও করতে পারবো না। কাজেই কয়েকদিন থেকে একেবারে জমি বিক্রি করে নগদ টাকা নিয়ে ফিরে এলাম।
এভাবে তাড়াহুড়ো করে বিক্রি করায় দাম কিছু কম পেলাম বটে, কিন্তু চারির জন্য টাকা লাগবে ভেবে যা দাম পায় তাতেই বিক্রি করে দিলাম। এমন হবে আমি জানতাম, কারণ দেবীর অংশে তার আশীর্বাদ নিয়েই চারির জন্ম। আমার এই বৈষয়িক উন্নতিও একান্তই সাময়িক। বাচ্চা নিয়ে চারি ফিরে গেলে আমার আবার সেই ডাল ভাত আর মোটা কাপড়। তেলে ভাজা শেষ করে চায়ে চুমুক দিয়ে অশ্বিনী বলল, চক্রবর্তী মশাই, অনেক আশা করে এসেছিলাম। আজকে একটা কি ভালো গল্প হবে না? দিনটা গল্পের পক্ষে খাসা। 2-3 চুমুকে চা শেষ করে একটা পাশিংশ ধরালো তারানাথ। বলল, কত যে বিচিত্র স্মৃতির ভাণ্ডার বুকের মধ্যে জমে আছে তার কি বলবো। একটা ঘটনার কথা মনে পড়ছে, সেটা তোমাদের বলা হয়নি। সে ঘটনারও শুরু হয়েছিল এমনই এক বাদলা দিনে। এ প্রায় 20-22 বছর আগেকার কথা। তখন সবে এই মটলেনে এসে বাসা নিয়েছি। চারি তখনও হয়নি। সংসারে আমি আর আমার স্ত্রী, দুজন প্রাণী। বাজারটা আমি নিজের হাতে করতেই ভালোবাসি। তাছাড়া সেভাবে সংসারের কাজকর্ম করার জন্য কর্মচারী রাখার সাধ্য আমার কখনোই ছিল না। একদিন বেলা 10টা নাগাদ বাজার করে ফিরে সবে বৈঠকখানায় এসে বসেছি, এমন সময় একজন ভদ্রলোক এসে উপস্থিত হলো। বয়স 30 কি 32, শ্যামবর্ণ, খুব সাধারণ মধ্যবিত্ত বাঙালির মতো চেহারা। একবার দেখলে দ্বিতীয়বার তাকাবার কোনো কারণ নেই, কিন্তু দুটি কারণে আমাকে তাকাতে হলো। প্রথম কারণ, তার চোখের একটা অসহায় ভাব। এ ভাব আমি আগেও লোকের চোখে দেখেছি। নিজের বুদ্ধির অতীত কোনো রহস্যময় ঘটনার সম্মুখীন হলে মানুষের চোখে মুখে এরকম ভরসাহারা ভাব ফুটে ওঠে। দ্বিতীয় কারণ, আমি বুঝতে পারলাম লোকটি খুব বিপদগ্রস্ত। এই ক্ষমতাটা আমাকে মধুসুন্দরী দেবী দান করেছিলেন। আজীবন আমি একে মানুষের কল্যাণে লাগাবার চেষ্টা করেছি। তোমরা যদি জিজ্ঞাসা করো কি দিয়ে আমি এটা বুঝতে পারি, তার উত্তর আমার কাছে নেই। মাথার ভেতর কেমন একটা অনুভূতি হয়, ভাষায় তাকে অনুবাদ করা যায় না। লোকটি এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে সোজা হয়ে দাঁড়াতে আমি বললাম, বসো। কবে থেকে এরকম আরম্ভ হয়েছে? ভাত রান্না দিয়েই কি শুরু? আমার চোখের সামনে লোকটার মুখ বিস্ময়ে শ্রদ্ধায় যেন কেমন হয়ে গেল। সে হুমড়ি খেয়ে আমার পায়ের ওপর মাথা রাখতে এলো। কাঁধ ধরে তাকে সোজা করে বসিয়ে বললাম, আহা, ওরকম করো না। বিপদে ভেঙে পড়তে নেই। ঈশ্বর তাদেরই বিপদ থেকে মুক্ত করেন যারা সাহসের সঙ্গে লড়তে জানে। তুমি ব্যাপারটা আমাকে বলো। লোকটি বলল, আমার নাম রণদাচরণ ঘোষ, থাকি রামনগর গ্রামে। কাটোয়ায় নেমে যেতে হয়, খুব অজ পাড়া গাঁ, বুঝলেন? কাটোয়া শহর থেকে অন্তত 10-11 মাইল দূরে। আমাদের 4-5 পুরুষের বাস ওই গ্রামে। তার আগে আমাদের পূর্বপুরুষেরা কোথায় ছিলেন বলতে পারবো না, কিন্তু ঠাকুরমশাই, এই শান্ত ছায়ায় ঘেরা গ্রাম আমার বড় ভালো লাগে। আমি শান্তিপ্রিয় মানুষ, শহরের ধরন ধারণ আমার ভালো লাগে না। বৈষয়িক কোনো কাজে কাটোয়া এলে আমার এক দূর সম্পর্কের সম্বন্ধীর বাড়িতে থাকি। তারপর কাজ শেষ হলেই নিজের গ্রামে ফিরে এসে হাঁপ ছেড়ে বাঁচি। আমাদের গ্রাম খুব সুন্দর ঠাকুরমশাই। ধান আর পাটের ক্ষেত, নিবিড় আম কাঁঠালের বাগান, বড় বড় বট আর অশ্বত্থ গাছ ছড়িয়ে ছড়িয়ে রয়েছে সারা গ্রামে। গ্রামের একধারে কমলাক্ষী নামের একটা ছোট্ট নদী। নামের মধ্যে কমলা শব্দটা আছে বলেই কিনা জানি না, হীনকায়া হলেও কমলাক্ষীর জলধারা প্রখর গ্রীষ্মেও কখনো শুকোয় না। নদীর ধারে বাঁধানো ঘাট কিছু নেই, কিন্তু আমরা ছোটবেলা থেকেই নদীতে স্নান করে অভ্যস্ত। ঠান্ডা জল,
পায়ের নিচে চখা বালি। অন্য কোনো জলের উৎস না থাকায় গ্রামের সবাই নদীতেই স্নান করে। ধীর গতি হলেও চমৎকার স্রোত নদীতে, কাজেই জলও খুব পরিষ্কার আর পবিত্র। এই পর্যন্ত বলে হাঁফ নেওয়ার জন্য রণদাচরণ একটু থামল। বললাম, একটা কথা জিজ্ঞাসা করছি। তোমার মুখের ভাষা তো ভারী সুন্দর, একেবারেই গ্রাম্য মানুষদের মতো। তুমি কতদূর পড়াশোনা করেছ? রণদাচরণ বিনয়ে মাথা নিচু করে বলল, আগে বলবার মতো তেমন কিছু পড়াশোনা করিনি। বোর্ডিংয়ে থেকে কাটোয়া স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছিলাম 2nd ডিভিশনে। ছাত্র হিসাবে খুব একটা খারাপ ছিলাম না, আর ছিল গল্প উপন্যাস পড়ার নেশা। সাধারণ লেখক থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎবাবু সব পড়ে ফেলেছিলাম। আমাদের গ্রামে লাইব্রেরি ছিল না। স্কুলে পড়ার সময় থেকেই লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তাম। এখন ভিপি ডাকে কলকাতার থেকে বই আনিয়ে পড়ি। ওই একটা নেশা আর কি, অন্য কোনো নেশা তো নেই। দেখলাম রণদাচরণের গল্প অন্যদিকে চলে যাচ্ছে। বললাম, বুঝলাম। এবার তোমার আসার কারণটা গুছিয়ে বলো দেখি বাপু। বক্তব্যে কোনো ফাঁক দেবে না, যতই তুচ্ছ মনে হোক না কেন কোনো ঘটনা বাদ দেবে না। নাও শুরু করো। উদ্ভ্রান্তভাবে একবার চারিদিকে তাকিয়ে রণদাচরণ বলতে আরম্ভ করল। বলল, কিভাবে যে কোথা থেকে শুরু করি বুঝতে পারছি না। শুনলে হয়তো কেউ বিশ্বাসও করবে না, তবু যেহেতু আপনিই আমার একমাত্র ভরসা, তাই সব কিছু খুলে বলছি। যে কারণে আপনার কাছে এসেছি সেই দুর্বিপাকের শুরু আজ থেকে প্রায় মাস 3 আগে। আমরা চাষিবাসী গৃহস্থ, বাড়িতে বৃদ্ধা মা, স্ত্রী আর 2 ছেলে মেয়ে। একদিন সকালে শহর থেকে পাইকার এসেছে। সে আমাদের জমিতে উৎপন্ন যা কিছু রবি শস্য সব একলপতে কিনে নেবে। লোকটা ভালো, বেশ কয়েক বছর ধরে তার সঙ্গে আমাদের ব্যবসা। জিনিসের ভালো দাম দেয়। বললাম, কি কি জিনিস হয় তোমাদের জমিতে? রণদাচরণ বলল, কিছুটা ধান আর পাট হয়, তাছাড়া মুসুরি, কলাই, টমেটো, শিম, আমাদের যে আম কাঁঠালের বাগান আছে গরমকালে সেগুলোও জমা নিয়ে নেয়। যাই হোক, সে আসবার সময় শহর থেকে কিছু খবরের কাগজ আর বাংলা গল্পের পত্রিকা নিয়ে এসেছিল। লোকটা চলে যাবার পরে একটা কাগজ খুলে পড়ছি, এমন সময় শুনতে পেলাম রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে আমার মা এবং স্ত্রী কিছু একটা আলোচনা করছেন। প্রথমে খেয়াল করিনি, তারপর মনে হলো মায়ের গলায় কেমন একটা বিস্ময়ের আভাস। কাগজ রেখে দরজার কাছে গেলাম। আমাকে দেখে দুজনেই চুপ করে গেলাম। বললাম, কি হয়েছে মা, কি বলছো? মা বললেন, এই দেখ না কাণ্ড, বৌমা ভাত চড়িয়ে উঠোনটা ঝাঁট দিতে গিয়েছিল, ফিরে এসে দুপুরের তরকারি করতে বসেছিল। হঠাৎ মনে হলো ভাত তো অনেকক্ষণ চড়িয়েছে, গলে গেল না তো। গিয়ে দেখে গলে যাওয়া তো দূরের কথা, হাতায় করেছে ভাতটুকু তুলেছে, তা মোটেই সেদ্ধ হয়নি, প্রায় চাল বললেই চলে। মাকে বললাম, ও কিছু না, গিয়ে দেখতে বলো, এতক্ষণে সেদ্ধ হয়ে গিয়েছে। জলের জন্য অনেক সময় এমন হয়, কিন্তু তা নয়। রান্না আর খাওয়ার জল আসে পাড়ার চৌধুরী বাড়ির টিউবওয়েল থেকে। বাড়ির কিষণ রামচন্দ্র গিয়ে নিয়ে আসে। সে জল খুব ভালো, খেতেও মিষ্টি, জিনিসপত্র সেদ্ধও হয় খুব তাড়াতাড়ি। আজও সেই জলই এসেছে। আমার কথা মতো আরও 15-20 মিনিট অপেক্ষা করা হলো, কিন্তু সে চাল আর সেদ্ধ হলো না। আধ ঘন্টা পরেও খুন্তির আগায় হাড়ির থেকে যা উঠল তা একেবারে চাল। কিছু বুঝতে না পেরে আবার নতুন করে জল চাপিয়ে চাল ছাড়া হলো। এবার কিন্তু ঠিক অন্য দিনের মতোই ভাত ঠিক সময়ে তৈরি হয়ে গেল। রণদাচরণ থামতে প্রশ্ন করলাম,
আর কি কি সমস্যা হয়েছে বলো? কখনো কোনো রকম ভয় টয় পেয়েছো নাকি? আগে সেভাবে কিছু ঘটেছে বা দেখেছি তা নয়, কিন্তু আজ কদিন ধরে মনটা কেমন জানি খুব ভারী হয়ে আছে। কি যেন একটা অমঙ্গল ঘনিয়ে আসছে আমাদের পরিবারের ওপর। রাতে ভালো করে ঘুমোতে পারি না, দিনে কোনো কাজে মন বসে না। রাত্রিরে ঘুরে ফিরে একটা স্বপ্ন প্রায়ই দেখছি। একই স্বপ্ন বারবার দেখা কি উচিত? বললাম, কি স্বপ্ন দেখছো? গুছিয়ে বলো দেখি। গল্পটা যে খুব ভয়ের তা নয়, কিন্তু আমি স্বপ্নের ভেতর ভয় পেয়ে যাই। আমার দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে পারি না। চমকে গিয়ে উঠে বসে অনেকক্ষণ ঈশ্বরের নাম করি। স্বপ্নে দেখি আমি যেন একটা অদ্ভুত জায়গায় গিয়েছি। জায়গাটা অর্ধেক তৈরি একটা শহর, কিন্তু সেই শহরের কোনো বাড়ি সম্পূর্ণ তৈরি হয়নি। প্রত্যেকটা বাড়ি খানিকটা উঠে থেমে রয়েছে। কোনোটা কাঠ থামাল পর্যন্ত গাঁথা, কোনোটা ভিতের ওপর হাতখানেক উঠেছে মাত্র। যেদিকে যত দূর তাকায় কেবল এরকম বাড়ি। ভিত আর দেওয়ালের ফাঁকফোকর দিয়ে গজিয়েছে বট, অসত্য আর আকন্দের চারা। কোথাও কোনো পথ নেই, রাস্তা নেই, কেবল গায়ে গায়ে লাগা অর্ধেক তৈরি ভুতুড়ে বাড়ি। সময়টা দিনও না, রাত্রিও না। আকাশে চাঁদ বা সূর্য নেই, পরিবেশে একটা ম্লান ছায়া ছায়া আলো। আমি বাড়ি ফিরে আসতে চাইছি, কিন্তু কিছুতেই ওই ভৌতিক শহর থেকে বেরোবার পথ খুঁজে পাচ্ছি না। আশ্চর্য গোলকধাঁধার মধ্যে ঘুরে মরছি, আর বহু দূর থেকে কে যেন আমায় গা ছমছমে গলায় আমার নাম ধরে ডাকছে, রণদাচরণ, রণদাচরণ। এই পর্যন্ত বলে রণদাচরণ থামল। মেঘের রকম দেখলে যেমন বোঝা যায় আরও বৃষ্টি হবে, ঠিক তেমনই তার মুখ দেখে মনে হলো আরও কিছু কথা বলার আছে। বললাম, তারপর? তারপর কি? ধুতির ঘুঁট দিয়ে মুখ মুছল রণদা। বলল, আলাদা করে কি আর বলবো। এরপর থেকে একদিন বাদ দিয়ে রান্নায় বাধা পড়তে লাগলো। কোনো দিন চাল সেদ্ধ হয় না, কোনো দিন ডাল, আবার কোনো দিন তরকারি কোটবার সময় সবগুলো পটলের ভেতর থেকে মোটা মোটা শুয়োপোকা বেরোলো। একদিন সন্ধ্যাবেলা মা ঠাকুরঘর থেকে ভয়ে চিৎকার করে উঠলেন। আমার স্ত্রী আর আমি ছুটে গেলাম। গিয়ে দেখি ঠাকুরের আসনের সামনে মা হাতে দেশলাই নিয়ে উদ্ভ্রান্ত হয়ে বসে আছেন। বললাম, কি হয়েছে মা? চিৎকার করে উঠলে কেন? আমার দেশলাই জ্বলছে না কেন রে খোকা? কিছুতেই ঠাকুরের সামনে প্রদীপটা জ্বালাতে পারছি না। দেখি দাও তো। 4-5টা কাঠি বাক্সের ওপর ঘষলাম। সত্যি একটা কাঠিও জ্বলল না। মাকে হাত ধরে ওখান থেকে উঠিয়ে নিয়ে এলাম। বললাম, এ দেশলাইটা ভালো নয়, তুমি আমার ঘরে বসো, আমি গগন সাধুকার দোকান থেকে নতুন এক বান্ডিল দেশলাই আনিয়ে দিচ্ছি। রামচন্দ্র গিয়ে পাড়ার দোকান থেকে দেশলাইয়ের একটা প্যাকেট নিয়ে এলো। মায়ের হাতে দিয়ে বললাম, জ্বালো তো একটা কাঠি দেখি। এবার সঙ্গে সঙ্গে কাঠি জ্বলে উঠল। মাকে আবার ঠাকুর ঘরে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে এলাম। সেদিন রাত্রিরে খাওয়া দাওয়ার পর মা এসে আমাদের ঘরে বসলেন। এই সময়ে মা কখনো আসেন না। সামান্য দুধ রুটি খাওয়ার পর নিজের বিছানায় মশারির ভেতর বসে কিছুক্ষণ মালা জপ করে শুয়ে পড়েন। বললাম, কি হয়েছে মা? কিছু বলবে? শরীর খারাপ লাগছে না তো? না বাবা, আমি অন্য একটা কথা বলতে এসেছি। কি কথা মা? একটু চুপ করে থেকে মা বললেন, বাড়িতে কি কাণ্ড কারখানা হচ্ছে বল দেখি। দেশলাই কি সত্যি খারাপ ছিল? একটু আগে বাইরের নিম গাছের তার কাক ডাকছিল, কি বিচ্ছিরি অমঙ্গলে ডাক। রণদাচরণের গল্প থামিয়ে বললাম, কাকের ডাক কি তুমিও শুনেছিলে? সে বলল,
আমি ঠিক খেয়াল করিনি ঠাকুরমশাই। জানেন তো, অনেক জিনিস কানে শুনলেও বা চোখের সামনে ঘটলেও মন অন্যদিকে থাকলে খেয়াল করা যায় না। আমি সেই সময় মায়ের দেশলাই না জ্বলার কথা ভাবছিলাম। তা সে যাই হোক, একটু ভারাক্রান্ত মন নিয়ে শুয়ে পড়লাম। ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়তে বেশি সময় লাগলো না। মাঝরাত্রির পার করে মেঘের ডাকে আর ঝড়ের শব্দে ঘুম ভাঙল। পাশে স্ত্রী শুয়ে অকাতরে ঘুমাচ্ছে। তাকে না ডেকে মশারির বাইরে এসে জানালার সামনে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি এখনো আরম্ভ হয়নি, কিন্তু বাড়ির উঠোনে আর পাঁচিলের ওপাশে যতদূর দেখতে পাচ্ছি আম জাম নিম গাছ প্রবল ঝড়ে প্রায় লুটোপুটি খাচ্ছে। বিদ্যুৎ চমকে উঠলে সে ক্ষণিক আলোয় দেখতে পাচ্ছি আকাশ কালো মেঘে ঢাকা। তাকিয়ে থাকতে থাকতেই ঝড়ের প্রাবল্য কমে বৃষ্টি নামল। প্রথমে ঝিরঝির, তারপরে বড় বড় কয়েক ফোঁটা, আর তারপরেই ঝমঝম করে আকাশ ভেঙে জল ঝরতে লাগলো। জানালা দিয়ে ছাঁট আসছে। সরে এসে ভালো করে জানালা বন্ধ করে দিলাম। ফিরে এসে মশারি গুঁজতে গুঁজতে ভাবলাম, আজ সারাদিন তো আকাশ পরিষ্কারই ছিল। সন্ধ্যের পর বা রাত্রিরে বৃষ্টি হতে পারে বলে মনে হয়নি তো। আবহাওয়ার গতি প্রকৃতি একদম বদলে যাচ্ছে দেখছি। এইসব 7-5 ভাবতে ভাবতে যখন প্রায় ঘুম এসে গিয়েছে, তখন উঠোনের নিম গাছটার ডাল থেকে ঝড়ের শোঁ শোঁ আওয়াজ সত্ত্বেও স্পষ্ট শুনতে পেলাম দাঁড় কাকের ডাক। কি বলবো পণ্ডিত মশাই, আমার সমস্ত গা শিউরে উঠল। কাকের ডাক তো অনেক শুনেছি, কিন্তু এ কি ধরনের ডাক? এমন ঝড় বৃষ্টি সত্ত্বেও নিম গাছের ডালে বসে একটা কাক এরকম গম্ভীর আশ্চর্য গলায় ডেকে চলেছে, সে না শুনলে বিশ্বাস করা যায় না। তাছাড়া আপনি হয়তো জানেন, ভেজা দাঁড় কাক কখনো ডাকে না। সকালে উঠে দেখি মেঘ কেটে গিয়েছে, চারিদিকে ঝকঝকে রোদ্দুর। গঞ্জে জরুরি কাজ ছিল, স্নান সেরে দই চিড়ে খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। পথে বেরিয়ে প্রথমে যেটা মনে হলো, আরে উঠোনে বা পথে কোথাও কোথাও মাটি ভেজা দেখছি না তো। রাস্তায় কোথাও কোনো জলকাদাও জমে নেই। যেরকম ঝড় রাত্রিরে হয়েছে তাতে 2-1টা সরু ডালপালা বা গাছের পাতা পথের ওপর পড়ে থাকা উচিত ছিল। পথের দুদিকেই যখন বড় বড় অনেক গাছ, কিন্তু এ তো একেবারে শুকনো। অদ্ভুত কাণ্ড বটে। গঞ্জে পৌঁছে রামপদ নন্দীর দোকানে গিয়ে বসলাম। কাজের কথা হওয়ার পর যখন উঠছি, রামপদ বলল, আপনাকে একটু শুকনো দেখাচ্ছে। শরীর ভালো আছে তো? শরীর ভালোই আছে, আসলে রাত্রিরে ঝড় বৃষ্টিতে জেগে গিয়ে অনেকক্ষণ আর ঘুম আসেনি। ঘুম না হওয়ার জন্য বোধ হয় ওই রকম দেখাচ্ছে। হিসেবের খাতায় কি একটা লিখতে যাচ্ছিল রামপদ। থমকে গিয়ে আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, ঝড় বৃষ্টি কাল রাত্রিরে? কই না তো দাদাবাবু, কাল রাত্রিরে তো ঝড় বা বৃষ্টি হয়নি। নৌকাতে মাল আসছিল, সে বস্তাগুলো গুদামে তুলবার জন্য আমি তো প্রায় সারা রাত জেগেছিলুম। কই কিছু তো। সেও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আমিও তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। একটু সামলে নিয়ে বললাম, ও দুঃস্বপ্ন দেখেছি তাহলে। আমি বড্ড অদ্ভুত স্বপ্ন দেখি। বাড়ি ফেরবার পথে যাদের সঙ্গে দেখা হলো প্রত্যেককেই একটু কায়দা করে জিজ্ঞেস করলাম, না কেউই কাল রাতে ঝড় বাদলের আওয়াজ শোনেনি। আর বেশি লোকের সঙ্গে কথা বলতে ভয় করল। ছোট জায়গা, এরপর রোটে যাবে রণদাচরণ ঘোষের মাথা খারাপ হয়ে গিয়েছে, সবাইকে ডেকে কী সব আবুল তবুল জিজ্ঞেস করছে। এরপর অবশ্য কয়েকটা দিন আর কিছু ঘটল না, সব আগের মতো স্বাভাবিক। ভাবলাম যাক, আর দুর্ভাবনা করার কিছু নেই। জীবনে অনেক কিছু ঘটে যার সরাসরি ব্যাখ্যা হয় না, ও নিয়ে আর মাথা ঘামানোর কারণ নেই। আপনার কাছে আসবার আর দরকার হতো না যদি না।
সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকালাম। বললাম, বলো, থামলে কেন? কি হলো তারপর? রণদাচরণের চোখের দৃষ্টি কেমন বিহল হয়ে গিয়েছে। আমার দিকে তাকিয়ে সে বলল, তারপর আমার সময় হারিয়ে যেতে আরম্ভ করলো। আমার মনের সে কি অবস্থা! রণদাচরণের পেছনে যে আবছা অন্ধকার দেখেছিলাম সেটা আরও অনেক গাঢ় হয়ে এসেছে। মনে হলো বিপদটা দ্রুত ঘনীভূত হয়ে আসছে এবং যে অশুভ শক্তির আবেশ ঘটেছে লোকটার উপর, সেই শক্তিটা চাইছে না ও আমার কাছে আর বেশিক্ষণ বসে থাকে। বললাম, সব হারিয়ে যাওয়াটা কি রকম ব্যাপার? আগে সে অদ্ভুত ঘটনা। এই 7-8 দিন আগে, দিনটা ছিল বুধবার, রাত্রিরে খাওয়া দাওয়া করে শুয়েছি, ঘুমও ভালো হয়েছে। পরের দিন উঠে একটু মহকুমা শহরে যেতে হবে মাল চালানির কাজে। ভোরবেলা ঘুম ভেঙে কুয়োতলা থেকে হাত মুখ ধুয়ে এসে স্ত্রীকে বললাম, দই চিড়ে মেখে দাও তো, মহকুমায় যাব, তাড়াতাড়ি আছে। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আজ আবার? কি ব্যাপার বলো তো? রোজ রোজ মহকুমা শহরে কি কাজ? রোজ রোজ? আমি এর মধ্যে আবার মহকুমা শহরে কবে গেলাম? আমার স্ত্রীর মুখ কেমন হয়ে গেল। হতভম্ব হয়ে সে বলল, সে কি? গতকালই তো তুমি সকালবেলা উঠে মহকুমা শহরে গেলে, বললে কি জরুরি কাজ আছে। দই আর চিড়ে খেয়েই তো বেরোলে, দুপুরে আর ফেরোনি। ওখানে কোথাও খেয়ে একেবারে সন্ধ্যাবেলা বাড়ি এলে। বাঁশশালা ধানের চিড়েও তো নিয়ে এলে সের দই, রান্নাঘরের তাকে তুলে রাখলাম। তোমার হয়েছে কি বলো তো? গতকালকের ঘটনা ভুলে গেলে? স্ত্রীর কথা শুনে মাথার মধ্যে সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছিল, কিন্তু বেশি বিস্ময় প্রকাশ করলে বউ ভয় পাবে বলে সামলে নিলাম। বললাম, ও হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছিলাম বটে। আজকাল কাজের তাড়ায় কিছু খেয়াল থাকে না। আজ আবার যেতে হবে, কাজ আছে। মহকুমা শহরে পৌঁছাতেই বড় রাস্তার দুদিকের দোকান থেকে সকলে ডাকতে লাগলো, এই যে রানাদা, আজ আবার এলে যে? তেরে ব্যবসা করছো দেখছি। এসো এসো, বসো আমার এখানে, একটু একটু গল্প করে যাও। এদের মধ্যে শ্রীকান্ত পালের বয়স 60-65 হবে। প্রবীণ মানুষ, স্বভাব খুব মিষ্টি। তার কাছে গিয়েই বসলাম। সে বলল, ব্যবসার কথা তুললাম বলে রাগ করলে না তো? তোমরা বয়সে অনেক ছোট, তোমাদের উন্নতি হলে আমরা সত্যিই আনন্দ পাই। তারপরে তার কাছে যে 15 মিনিট বসলাম, তার মধ্যে গতকাল মহকুমা শহরে এসে আমি কি করেছি সব জানা হয়ে গেল। শ্রীকান্তর কাছ থেকে উঠে বাজারে যেখান দিয়েই হাঁটি, সকলেই বলে, এই যে রণদাবাবু, আজ আবার যে? কি বলবো পণ্ডিত মশাই, আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। বেশি দিন আগের ব্যাপার হলেও না হয় কথা ছিল, কিন্তু সবাই তো বলছে গতকালের ব্যাপার। যেন ভুলে গিয়েছি এরকম ভান করে একজনকে জিজ্ঞাসা করলাম, আজ যেন কি বার? সে বলল, আজ হলো গিয়ে বৃহস্পতিবার। সেখান থেকে একটু সরে এসে ফাঁকা জায়গায় একটা বাঁধানো বটগাছ, তার বেদিতে এসে কিছুক্ষণ বসলাম। একটা পুরো দিন আমার হিসেবের থেকে হারিয়ে গিয়েছে। গতকাল মঙ্গলবার গিয়েছে, আজ তো বুধবার হওয়া উচিত। এ কি কাণ্ড! খুব ভয় পেয়ে গেলাম জানেন। তারপর হঠাৎ মনে পড়ে গেল চড়ুইটিপ গাঁয়ে আমার এক ছোটবেলার বন্ধুর কথা। আপনি অনেকদিন আগে সে গায়ে গিয়েছিলেন শ্বেতবগলার পুজো করতে। আমার বন্ধু তখন ছোট, কিন্তু আপনার কথা তার মনে আছে। তার কাছ থেকে ঠিকানা জোগাড় করে চলে এলাম আপনার কাছে। আপনার সেই বন্ধু বিরাজবাবু, তিনি এখনো বেঁচে আছেন। তিনি ঠিকানা দিলেন। বললাম, আর কিছু বলবে? ওই স্বপ্নটা ইদানিং আবার দেখছি পণ্ডিত মশাই। ওই যে সেই অর্ধেক তৈরি শহরে ঘুরে বেড়াচ্ছি, আর কে যেন অদ্ভুত গলায় আমার নাম ধরে ডাকছে।
ডাকটা দূরে ছিল, এখন প্রতি স্বপ্নে যে ডাকছে সে যেন কাছে চলে আসছে। আমি আর দেরি না করে চলে এসেছি আপনার এখানে। আপনি আমাকে রক্ষা করুন। একটু ভেবে বললাম, তুমি বাড়ি চলে যাও, একটা মাদুলি তোমার হাতে পরিয়ে দিচ্ছি। আগামী অমাবস্যা পর্যন্ত এই মাদুলি তোমাকে রক্ষা করবে। কৃষ্ণা চতুর্দশী দিন দুপুর নাগাদ আমি পৌঁছে যাব তোমার বাড়ি। ভালো করে ঠিকানা দিয়ে যাও। সেখানে রাত্রিবেলা আমি একটা পুজো আর যজ্ঞ করব। ভয় নেই, বিপদ কেটে যাবে। রণদাচরণের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, বাঁচলুম পণ্ডিত মশাই। তা কি কি জিনিস আমাকে সংগ্রহ করে রাখতে হবে বলুন? আর দক্ষিণা সহ মোট খরচই বা কত পড়বে? খরচের কথা এখন থাক, জিনিসের ফর্দ একটা বানিয়ে দিচ্ছি, জোগাড় করে রাখবে। কিছু জিনিস তুমি পাবে না, সেসব আমি নিয়ে যাব। এই ফর্দেরই কয়েকটা দ্রব্য পাওয়া কঠিন হবে, তবু চেষ্টা করো। গ্রামে থাকো, পেয়ে যাবে। ফর্দ তৈরি করে তার হাতে যখন দিলাম, তার মুখটা বিস্ময়ে ভরে উঠল। বেচারার দোষ নেই, সাধারণ পুজোর জিনিসের মতো তো নয়। ফর্দে কি কি ছিল শুনবে? এই শোনো, সিদ্ধি, উপবীত, হর্তুকি, আতপ চাল, কলা, মাটির সরা ইত্যাদি যা সাধারণ ফর্দে থাকে। তার সঙ্গে ছিল প্রথম ফল ধরেছে এমন আম গাছের পোকায় খাওয়া 5টি পাতা, একসঙ্গে হলুদ সুতোয় গ্রথিত কলাবাদুরের ডানা, কেউ ডুবে মারা গিয়েছে এমন পুকুরের তলার মাটি, কলঙ্ক ধরা পুরনো পেতলের প্রদীপ ইত্যাদি ইত্যাদি। রণদাচরণ বলল, এইসব জিনিস আমি জোগাড় করে রাখবো। আরও কি কি লাগবে বলছিলেন? সে তুমি পাবে না, দোকানে কিনতে পাওয়া যায় না। বললাম তো আমি নিয়ে যাব। এবার যাবার রাস্তা ভালো করে বলো তো। দিন 7 পরে রণদাচরণের গ্রামের বাসায় বাস থেকে নামলাম। তারানাথ সিগারেট ধরাবার জন্য থামল। সেই ফাঁকে আমি বললাম, আপনি তো গল্প বলেই চলেছেন, কিন্তু আমাদের কিছু প্রশ্ন জমে যাচ্ছে যে। দেশলাইয়ের কাঠিটা ছাইদানি হিসাবে ব্যবহৃত নারকেলের মালায় গুঁজে দিয়ে তারানাথ বলল, বলো। এভাবে কতক্ষণ গল্প শোনা যায়? রণদাচরণের দুর্ভাগ্যের পিছনে কি ছিল বলুন? এদিকে তো হাঁপিয়ে উঠলাম। তারানাথ বলল, ব্রহ্মপিশাচ। তারানাথ চক্রবর্তীর কাছে অনেক বিচিত্র কথা শুনেছি, কিন্তু কখনো ব্রহ্মপিশাচের কথা শুনিনি। বললাম, সেটা আবার কি? সিগারেটে জোরে একটা টান দিয়ে তারানাথ বলল, তা বলতে পারবো না, কখনো দেখিনি তো, বোধ হয় দেখাও যায় না। যেমন ধরো দুর্ঘটনার সম্ভাবনা, ভয়, বিষণ্ণতা, অমঙ্গল, ভয়ানক অসুস্থ রোগীর ঘরের ম্লান পরিবেশ, এসব কি দেখা যায়? প্রকৃতির তেমনই একটা অশুভ শক্তির নাম ব্রহ্মপিশাচ। নাম দিয়ে চিহ্নিত করলে ধারণা করা সহজ হয় বলেই এই নাম ব্যবহার করা হয়। নইলে নিম্ন ডামরতন্ত্রের প্রায় বিলুপ্ত প্রেত কপাটিকা শাখায় একে বিপরীতকারিকা শক্তি বলা হয়েছে, কোনো নাম দেওয়া হয়নি। মানুষের ওপরের প্রভাব পড়ে কেন? রণদাচরণের অপরাধ কি? কেনই বা তাকে ভুগতে হচ্ছিল? কোনো কারণ নেই। হঠাৎ রাস্তায় পা পিছলে গিয়ে পা ভাঙে কেন? বলেছি তো, জিনিসটা একটা দুর্ঘটনার মতো, খুবই শক্তিশালী সম্ভাবনা। কারো ওপরের প্রভাব পড়লে তাকে দুর্ভাগ্যজনক আকস্মিকতা বলে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। ব্রহ্মপিশাচ জগতের একটা অন্ধ অপশক্তি। এর কোনো রূপ, আকার বা চেতনা কিছুই নেই।
কিন্তু যার ওপরের প্রভাব পড়ে তাকে এবং তার কাছের মানুষদের বড় কষ্ট দেয়। বললাম, আপনি আগের থেকেই ব্যাপারটা জানতেন নাকি রণদাচরণই প্রথম? তারানাথ বলল, রণদাচরণ দ্বিতীয়। এইসব ঘটনা তো রোজ রোজ ঘটে না, আর এত বড় দেশে কোথাও ঘটলে সব খবর আমার কাছে এসে পৌঁছায়ও না। আগে একটা মাত্র লোককে দেখেছিলাম একই রকম পিশাচগ্রস্ত। তখন আমি সমস্ত বাংলাদেশে পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। নদিয়া আর মুর্শিদাবাদের সীমান্তে এক গ্রামে আশ্রয় নিয়েছিলাম। সেখানেই দেখা। তারা আমাকে ডাকেনি বা আমার তন্ত্রমতের সাধনা সম্বন্ধেও কিছু জানতো না। আমি এমনি এমনি সাধারণ ব্রাহ্মণ অতিথি হিসাবে রাত্রির আশ্রয় নিয়েছিলাম। তখনকার দিনে, শুধু তখনকার দিনে কেন, এখনো গ্রামের দিকে অতিথি হিসাবে ব্রাহ্মণদের খাতির আছে। সন্ধ্যের মুখটায় তাদের বাড়ির দাওয়ায় বসে আছি, হাতে হুঁকো, বাড়ির কিষাণ ধরিয়ে দিয়ে গেছে, টানছি। বাড়ির কর্তা আমার কাছেই দাওয়ার ওপর বসে এটা ওটা গল্প করছে। হঠাৎ সামনের উঠোনে থপ করে কিসের একটা শব্দ হলো। আমরা দুজনেই অবাক হয়ে তাকালাম। ভারী জিনিস নয়, নরম পোঁটলা গোছের কোনো জিনিস পড়ার শব্দ। কর্তার নাম বিষ্ণুপদ। সে দাওয়া থেকে নেমে জিনিসটা দেখতে গেল। পরক্ষণেই তার চিৎকার, এ আবার কি? আরে ভোলা, এই ভোলা! ভেতর বাড়ির থেকে ভাই, ছেলেপুলে সব বেরিয়ে এলো। লণ্ঠনার লাঠি হাতে কর্মচারী ভোলাও এলো ব্যাপারটা দেখতে। আমিও এগিয়ে গেলাম। উঠোনের ঠিক মাঝখানে কোথা থেকে একটা মোটা সোটা বিড়াল এসে পড়েছে। দরজা দিয়ে হেঁটে আসেনি, কারণ ওপর থেকে পড়ার আওয়াজটা আমি নিজেই শুনেছি। পাঁচিলের ওপাশ থেকে প্রাণীটাকে কেউ যেন ছুঁড়ে দিয়েছে। হঠাৎ এসে মাটিতে পড়ে থতমত খেয়ে বেড়ালটা সেই জায়গাতেই চুপ করে বসে থেকে জুলজুল করে তাকাচ্ছে। বারান্দা থেকে এক বৃদ্ধা, সম্ভবত বিষ্ণুপদর মা, তিনি বললেন, ওই আবার শুরু হলো। বিষ্ণু, এর জন্য একটা কিছু কর বাবা। বিষ্ণুপদ কিছু বলার আগেই সমস্ত উঠোন জুড়ে ধূপধাপ শব্দ শুরু হয়ে গেল। এবার শুধু বেড়াল নয়, তার সঙ্গে ছোট আর মাঝারি আকারের কুকুরের বাচ্চা। সেগুলো মাটিতে পড়েই তার স্বরে চেঁচামেচি শুরু করে দিল। এমন অনৈসর্গিক কাণ্ড কখনো দেখিনি। বিষ্ণুপদ চিৎকার করে তার কর্মচারী ভোলাকে বলল, বাইরের দরজা খুলে দে, এগুলো বেরিয়ে যাক। ভোলা ছুটে গিয়ে উঠোনের দরজা খুলে দিতে প্রাণীগুলো হুড়মুড় করে বেরিয়ে চলে গেল। বারান্দায় বিষ্ণুপদর মা কাঁদছেন, ভাইয়েরা বিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। আর বিষ্ণুপদ আমার হাত ধরে বলছে, ঠাকুরমশাই, আজ কদিন ধরে দিনে রাত্রিরে বাড়িতে সব অদ্ভুত কাণ্ড হচ্ছে। আপনাকে বলবো ভাবছিলাম, তার মধ্যে আপনার সামনেই হয়ে গেল। বিষ্ণুপদ তার বাড়িতে ঘটা অঘটনের কাহিনী ভীতমুখে বলে গেল। কিন্তু আমার সেসব শোনার প্রয়োজন ছিল না, কারণ আমি ততক্ষণে বাতাসে আতপ চাল আর কিসের একটা অপ্রীতিকর আষ্টে গন্ধ পেতে আরম্ভ করেছি। বললাম, তাতে কি বুঝলেন? নতুন একটা পাসিং শো ধরিয়ে তারানাথ বলল, বুঝলাম যে ও বাড়িতে ব্রহ্মপিশাচের আগমন ঘটেছে। এইসব তারই মূল লক্ষণ। গুরুর কাছে শুনেছি, পুঁথিতে পড়েছি, দেখলাম এই প্রথম। কি করলেন তারপর? করব আর কি, লোকটাকে পিশাচের আবেশমুক্ত করার জন্য যা করার তাই করলাম। আমাদের সাধনায় নিয়ম আছে, গুরুরও আদেশ, কাউকে বিপদগ্রস্ত দেখলে তাকে ফেলে পালানো যাবে না। পালালে নিজের সাধনার ফল ধ্বংস হয়ে যাবে। রণদাচরণের বাড়িতে যা যা করব স্থির করে যাচ্ছিলাম, বিষ্ণুপদর বাড়িতেও তাই করলাম। বললাম, তাতে ফল হলো? পিশাচের প্রভাব দূর হলো? তারানাথ একটু চটে বলল, ফল হবে না বলছো কি? আমি তারানাথ তান্ত্রিক, বীরভূম শ্মশানের হাকিনী সিদ্ধা মাতু পাগলির শিষ্য। আমার সামনে দাঁড়াবে নিম্ন ডামর থেকে বেরিয়ে আসা একটা তুচ্ছ পিশাচ?
প্রক্রিয়া করে সব তাড়িয়ে ছাড়লাম। সাহস করে জিজ্ঞাসা করলাম, কি প্রক্রিয়া? আবার সেই প্রশ্ন। কতবার তো বলেছি যে গুহ্যক্রিয়ার কথা অদীক্ষিত কাউকে বলতে নেই, বললে সে বুঝবেও না এবং ক্রিয়ার গুণও নষ্ট হয়ে যাবে। তবে কিছু কিছু তোমাদের বলি, কারণ তোমরা দুজনেই ভালো আধার। ব্রহ্মপিশাচ বিতারণের পুরো ক্রিয়া কেমন তা বলবো না, তবে কি কি প্রয়োজন হয় তার কিছুটা তো বলেছি। আরও কিছু শোনো, শুনলে অবাক লাগবে। প্রথমেই দেহবন্ধন হিসাবে জয়ন্তীর মূল 1 অঙ্গুলি পরিমাণ কেটে বিপদগ্রস্ত মানুষটির মণিবন্ধে মন্ত্র উচ্চারণপূর্বক পরিয়ে দিলাম। জয়ন্তী চেনো? বললাম, নাম শুনেছি, গাছ কখনো দেখিনি। জয়ন্তীর লোকায়ত সাধারণ নাম হলো জাঁই হর্তুকি। দশকর্ম ভাণ্ডারে চাইলে পেতে পারো, কিন্তু প্রথমত তা বহুদিনের শুকনো এবং সত্যিকারের সেই গাছ কিনা তা বলা কঠিন। শুনলে বটে, কিন্তু নিজে করতে যেও না, কারণ আসল জিনিস হলো মন্ত্রটি, সেটি আমি বলবো না। এর সঙ্গে লাগে কালো ছাগলের খুঁড়ে লেগে থাকা মাটি, ছুরি দিয়ে সামান্য চেঁচে নিতে হয়, ঘোড়ার পেছনের পায়ের লোম ইত্যাদি। আকন্দ কাঠের আগুন তৈরি করে মাটির ছোট সরায় এই উপাদানগুলি পুড়িয়ে ছাই সংগ্রহ করতে হবে। ধরে রাখা বৃষ্টির জলে ওই ছাই মেখে সে ভস্মের তিলক কপালে পরিয়ে যজমানকে পাশে বসিয়ে যজ্ঞ শুরু করতে হয়। যাই হোক, রণদাচরণের বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তারানাথকে থামিয়ে দিয়ে বললাম, না না, ওই ব্যাপারটা আগে বলে নিন। কোন ব্যাপারটা? ওই যে আতপ চালের আর কিসের গন্ধ পাবার কথা বলছিলেন। ও, ওটা বাদ দিয়ে যাচ্ছিলাম না। যেখানে এরকম গন্ধ পাবে বুঝবে সেখানে হয় কোনো অপদেবতা বা সাপের উপস্থিতি ঘটেছে। আশ্চর্য হয়ে বললাম, সাপ আর অপদেবতা? হ্যাঁ, বিশেষ করে দুধরাজ কেউটে বা গোখরো কাছাকাছি থাকলে গোবিন্দভোগ চালের গন্ধ বাতাসে পাওয়া যায়। তারানাথকে আর ঘাঁটালাম না, খুচরো উদ্ভট কথা শুনতে গিয়ে আসল গল্পটাই হারিয়ে যাবে। তারানাথ বলে চলল। ঘণ্টাখানেক হেঁটে রামনগর গ্রামে পৌঁছে গেলাম। আম জাম কাঁঠালের ছায়ায় ঘেরা বেশ স্নিগ্ধ গ্রাম, কিন্তু রণদাচরণের বাড়িতে ঢুকে সেই শান্তির ভাবটা মন থেকে দূর হয়ে গেল। এই বিশেষ অনুভূতির ক্ষমতাটা মধুসুন্দরী দেবী আমাকে দান করেছিলেন। যেখানে কোনো অশুভ বা অপ্রাকৃতিক শক্তির আবেশ ঘটেছে, সেখানে পা দেওয়া মাত্র আমি বুঝতে পারি। আমাকে দেখে রণদাচরণ দৌড়ে এলো। বারান্দায় জলচৌকির ওপর বসে হাত মুখ ধুয়ে বিশ্রাম করতে করতে জিজ্ঞাসা করলাম, এর মধ্যে আর কিছু ঘটেছে নাকি? আগে না, বোধ হয় আপনার মাদুলির গুণ। কেবল কাল রাত্রিরেও স্বপ্নটা দেখেছি। সেই অর্ধেক তৈরি বাড়ির শাড়ি, আমি বেরোতে পারছি না সেই গোলক ধাঁধার থেকে। বললাম, ভয় নেই রণদা, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। যা জোগাড় করতে বলেছিলাম পেয়েছো? আগে হ্যাঁ, কিছু তো আপনি আনবেন বলেছিলেন। সে আমি এনেছি। তোমাদের বাড়ি তো দেখছি বেশ বড়। ছাদে উঠবার সিঁড়ি আছে? নইলে লোক দিয়ে আজকের মধ্যে ভাড়া বানিয়ে দাও। কালকের পুজো আর হোম আমি ছাদে করব। আগে ছাদে? হ্যাঁ। শোনো রণদা, যজমানকে না জানিয়ে কোনো ক্রিয়াকর্ম করা উচিত নয়, তাতে ক্রিয়ার ফল হয় না। তোমার বাড়িতে এবং তোমার জীবনে যেসব ঘটনা ঘটছে তার কারণ শুনবে? জিজ্ঞাসু দৃষ্টিতে রণদাচরণ তাকিয়ে রইল। তার দিকে চেয়ে বললাম, তোমার ওপরে ব্রহ্মপিশাচের আবেশ ঘটেছে।
এমন কথা শুনলে মানুষের মনের অবস্থা ভালো হবার কথা নয়। রণদার মুখ শুকিয়ে গেল। সে বলল, সে আবার কি জিনিস ঠাকুর মশাই? ও কথা তোমার জেনে কাজ নেই। আগমতন্ত্রের জ্ঞান না থাকলে বললেও বুঝতে পারবে না। আমার বাড়ি যেদিন গিয়েছিলে সেদিন তোমার কথা শুনেই বুঝেছিলাম কি হয়েছে। ব্রহ্মপিশাচের প্রভাবে মানুষের জীবনের সব উদ্যোগ অসমাপ্ত থেকে যায়, যে জন্য স্বপ্নে অর্ধেক তৈরি বাড়িঘর দেখেছ। অন্নকৃত্তিকা ঘটেছে, অর্থাৎ অন্ন প্রস্তুতের সময় চাল অর্ধেকের বেশি সিদ্ধ হচ্ছে না। তাছাড়া কাল ব্যাহতি যোগ আরম্ভ হয়েছে। অদ্ভুতভাবে জীবন থেকে হারিয়ে যাচ্ছে সময়। আর তার সঙ্গে শোনা যাচ্ছে নৈশবায়সের মানে রাত্রিবেলা ওই কাকের ডাক। এর পরের পর্ব বড়ই দুঃখের, সেটাই শেষ পর্ব। ভাগ্যক্রমে তুমি তার আগেই আমার কাছে পৌঁছে গিয়েছিলে, নইলে। রণদাচরণ কাঁপা খোপা গলায় বলল, নইলে কি হতো? নইলে শেষ পর্ব, অর্থাৎ কায়াক্ষয় শুরু হয়ে যেত। বাড়ির যিনি কর্তা তিনি অসুস্থ হয়ে পড়তেন। কোনো চিকিৎসাতেই সুফল হতো না। একটু একটু করে শীর্ণ হতে হতে অর্ধেকেরও বেশি ছোট হয়ে যাবে দেহ। তারপর অবধারিত মৃত্যু। রণদাচরণের চোখে জল। অসহায় স্বরে সে বলল, আমার ছেলেপুলে আছে ঠাকুর মশাই, আমি কোনো অন্যায় করিনি। আমি এমনভাবে মরতে চাই না। তার গায়ে হাত বুলিয়ে দিয়ে বললাম, কোনো চিন্তা করো না, আমি ভয় দেখানোর জন্য কিছু বলিনি। বিপদের স্বরূপ চাললে তার বিরুদ্ধে যুদ্ধটা জমে ভালো। কালই সব দুর্যোগ কেটে যাবে। পরদিন অমাবস্যা লাগলো দুপুর 3:14। ছাদে চিলেকোঠার ঘরে বাকি বেলাটা তামাক খেয়ে কাটিয়ে দিলাম। রণদা একবার মধ্যাহ্নভোজনের প্রস্তাব করেছিল। তাকে বললাম, যজ্ঞ করতে হয় উপবাসী থেকে। আমি জলও খাবো না, তুমি খেতে পারো, কারণ তোমার কল্যাণে ক্রিয়া হলেও যজ্ঞের সঙ্গে তোমার কোনো যোগ নেই। তুমি দূরে বসে শুধু দেখবে। রণদার মা এবং বাড়ির মেয়েদের বলা হলো, সংসারের মঙ্গলের জন্য ছাদে আমি একটা সস্তয়ন আর যজ্ঞ করব। তারা সরল মানুষ, যা বোঝানো হলো বুঝে গেলেন। রাত 10টা নাগাদ উপদেবতা বিতারিণী প্রক্রিয়া শুরু করলাম। একটু দূরে বসে গোল গোল চোখ করে রণদাচরণ দেখতে লাগলো। পুজো আরম্ভ করার সঙ্গে সঙ্গে অনুভব করলাম এতক্ষণ ধরে স্থির থাকা বাতাস মৃদুভাবে ঘুরতে শুরু করেছে। শান্ত জলাশয়ে পাথরের টুকরো ছুঁড়লে যেমন বৃত্তাকার ঢেউ তৈরি হয়, কেমন যেন একটু শিউরে উঠে রণদা ভীত চোখে চারিদিকে তাকালো। আমি তার দিকে তাকিয়ে ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ থাকতে বললাম। কাদার ওপর বালি ছড়িয়ে যজ্ঞের বেদি তৈরি করেছি। তার উপরে জ্বলছে সরু সরু আকন্দ ডালের আগুন। ডান হাতে কুশি করে ঘি নিয়ে আহুতি দিচ্ছি, আর প্রতিবার বাঁ হাতে ধরা আশ শেওড়ার ডাল আঁচড়াচ্ছে ছাদের ওপর। ক্রমাগত এইভাবে ঘণ্টাখানেক ধরে মন্ত্রোচ্চারণ করার পর একটা অদ্ভুত গন্ধে চারিদিকের বাতাস ভরে উঠল। দুর্গন্ধ নয়, কিন্তু এমন একটা গন্ধ যা পৃথিবীতে কখনো সৃষ্টি হতে দেখিনি। কিছুক্ষণ না খেয়ে গেলেই চেতনা আচ্ছন্ন হয়ে আসতে থাকে। দেখলাম এই অপার্থিব গন্ধের প্রভাবে রণদা বসে থাকা অবস্থাতেই সামনে পেছনে সামান্য দুলতে আরম্ভ করেছে। তার চোখ অর্ধেক বোঝা, মুখ ঈষৎ হাঁ হয়ে আছে। আমি তাড়াতাড়ি মধুসুন্দরী দেবীর দেওয়া শুদ্ধি মন্ত্র উচ্চারণ করে চন্দন মাখিয়ে একটা রক্তকরবী যজ্ঞাগ্নিতে ছুঁড়ে দিলাম। সঙ্গে সঙ্গে ওই আশ্চর্য গন্ধটা ধীরে ধীরে মিলিয়ে গেল। যজ্ঞবেদীর দিকে তাকিয়ে দেখলাম পুজোর অন্ত শুরু হয়েছে। একটি ঘোর সবুজ বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিমাণ আলো কাঁপতে কাঁপতে বালি আর কাঠের মধ্যে থেকে উঠে আসছে। মৃদু গলায় বললাম, রণদা দেখো।
আমার আঙ্গুলের নির্দেশ অনুসরণ করে যজ্ঞবেদীর দিকে তাকিয়ে রণদা স্থির হয়ে গেল। বললাম, এই হচ্ছে ব্রহ্মপিশাচের চক্ষুসত্তা। ঊর্ধ্বক্ষেপণী মন্ত্র উচ্চারণ করে তর্জনী নেড়ে ওই সবুজ আলোটিকে আকাশের দিকে চলে যেতে ইঙ্গিত করলাম। প্রথমে আস্তে, পরে দ্রুত আলোটি ওপরে উঠে যেতে লাগলো। রণদাও ওপরের দিকে তাকিয়ে রয়েছে। অমাবস্যার রাতের আকাশে তখন তৈরি হয়ে গেছে স্বাভাবিক অন্ধকারের চেয়েও অন্ধকার গোল গৃহিণী বৃত্ত। সবুজ আলোটা দ্রুত উঠে তার মধ্য দিয়ে ওপরে কোনো অজানা জগতে মিলিয়ে গেল। একটা পাশিংশ ধরিয়ে তারানাথ বলল, পরের দিনই আমি রামনগর ছেড়ে কলকাতায় ফিরে আসি। মাসখানেক পরে রণদাচরণ এসে দেখা করে গিয়েছিল। না, তার বাড়িতে আর কোনো উপদ্রব হচ্ছে না। ভারী খুশি সে। গল্প শেষ করে তারানাথ বলল, কি যা বললাম বিশ্বাস হলো না বুঝি? এই জন্যই তোমাদের কিছু বলতে ইচ্ছে করে না।